হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকে ইতিহাস বিষয়ের 5 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। আশা করি আগের যেগুলো পড়ানো হয়ে গেছে সেগুলোয় কোনো ডাউট নেই, আর যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আবার নতুন করে দেখো 5 নম্বর স্কুলটা আলোচনা করব। সবাই খাতা পেন নিয়ে বসবে। দেখো কি বলেছে, স্বদেশ প্রেমের গীতা হিসেবে চিহ্নিত। কি বলেছে? স্বদেশ প্রেমের গীতা হিসেবে চিহ্নিত আনন্দমঠ, পথের দাবি, বর্তমান ভারত না গোরা? তাহলে কি হবে উত্তর? স্বদেশ প্রেমের গীতা বলেছে। কি বলেছে কোশ্চেনটা? স্বদেশ প্রেমের গীতা। উত্তর কি হবে? আনন্দমঠ। কি উত্তর হবে? আনন্দমঠ। এবারে এই আনন্দমঠের আমরা আরো বেশ কিছু জিনিস জেনে নিই যে আনন্দমঠ সম্পর্কে কি কি আমরা জানতে পারি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আনন্দমঠ রচিতা কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রচলিত সমাজের সব থেকে প্রাসঙ্গিক একটি নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর এটি প্রকাশ করেন। ক্লিয়ার? 1882 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি প্রকাশ করেন। আর এই আনন্দমঠ উপন্যাসেরই একটি সঙ্গীত ছিল, গীত ছিল, যার নাম হচ্ছে বন্দে মাতরম। আর এটি কবে প্রকাশ হবে? 1875 খ্রিস্টাব্দে এটি রচনা করা হবে। আর এটা প্রকাশ হবে 1882 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর আনন্দমঠ উপন্যাসে। এর প্রেক্ষাপট কি ছিল? আনন্দমঠ উপন্যাসের প্রেক্ষাপট কি ছিল? আমরা জানি যে 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, এই দুটি বিষয় হচ্ছে এই আনন্দমঠের বিষয়বস্তু। আচ্ছা, বর্তমান ভারত কার লেখা? বিবেকানন্দের লেখা, স্বামী বিবেকানন্দের লেখা। ক্লিয়ার? গোরা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের লেখা। তাহলে এটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে সবাই। দেখো পরের প্রশ্ন কি বলেছে, ঊনবিংশ শতকের ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন ছিল। দেখো যেখানে যেখানে তোমাদের প্রবলেম হবে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। ঊনবিংশ শতকে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন জিজ্ঞেস করেছে। প্রথম জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা, হিন্দু মেলা, মহাজন সভা। তাহলে উত্তর কি হবে? বঙ্গভাষা, কারণ পর্ষদ আমাদেরকে বঙ্গভাষা প্রকাশিকাই নিতে বলেছে। তাহলে বঙ্গভাষা প্রকাশিকা সভা। আর এগুলো সবগুলোই তোমরা জানো কবে কবে প্রকাশ হয়েছিল। 1836 খ্রিস্টাব্দ জমিদার সভা, 1838 খ্রিস্টাব্দ হিন্দু মেলা, 1867। তাহলে এইগুলো হচ্ছে সবগুলো তোমরা খাতায় অবশ্যই মনে রাখবে। বঙ্গভাষা হচ্ছে কালীনাথ রায়চৌধুরী, জমিদার সভা হচ্ছে রাধাকান্ত দেব, হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্র, একে মিত্র মেলাও বলা হয় আর চৈত্র মেলাও বলা হয়। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো কি বলেছে, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট, শেষ কেন বলা হচ্ছে? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের মহাবিদ্রোহ চলছে সেই সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমকে পরাজিত করে এবং তাকে রেঙ্গুন পাঠিয়ে দেয়, এবং তিনিই ছিলেন শেষ মুঘল সম্রাট। দ্বিতীয় আকবর, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহজাহান। তাহলে কি হবে? দ্বিতীয় বাহাদুর শাহ আলম। একে জাফর উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি দেওয়া হয়েছিল একে? জাফর। ক্লিয়ার হয়েছে সবাইকে? এর উপাধি কি ছিল? জাফর। এই জাফর ছদ্মনামে ইনি নিজে নিজে কবিতা গান এগুলো রচনা করতেন। ঠিক আছে, শায়রি লিখতেন। ছাপাখানার জনক কাকে বলা হয়? এখানে ভালোভাবে মনে রাখতে হবে, এই ছাপাখানার জনক হিসেবে পরিচিত চার্লস উইলকিনসন, জোহানেস গুটেনবার্গ, সুরেশচন্দ্র মজুমদার, পঞ্চানন কর্মকার। তাহলে দেখো, চার্লস উইলকিনসন, জোহানেস গুটেনবার্গ। কি উত্তর হবে? জার্মানির ব্যক্তি জোহানেস গুটেনবার্গ আধুনিক ছাপাখানার জনক ছিলেন। আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হতো? জোহানেস গুটেনবার্গকে বলা হতো। তাহলে চার্লস উইলকিনসন কি? বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? অর্থাৎ বাংলায় ছাপাখানার জনক কে ছিলেন? চার্লস উইলকিনসন। বাংলা মানে আমাদের আমাদের বঙ্গের কথা বলা হচ্ছে এখানে। চার্লস উইলকিনসন ছিল বাংলার গুটেনবার্গ। বাংলার গুটেনবার্গ তাকে বলা হয়। পঞ্চানন কর্মকারকে বাংলার বিশ্বকর্মা বলা হয়।
কারণ 55 কর্মকারকে চার্লস কিনসনকে 55 কর্মকারী সাহায্য করেছিল। সুরেশচন্দ্র মজুমদার কেন বিখ্যাত? লাইনোটাইপ যন্ত্র, লাইনোটাইপ যন্ত্র ভালোভাবে মনে রাখবে, লাইনোটাইপ যন্ত্র। এই লাইনোটাইপ যন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন, উদ্ভাবক ছিলেন, এটা হচ্ছে সুরেশচন্দ্র মজুমদার। এগুলো সব লিখে রাখবে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বলেছে, তাহলে 1815, 1816, 1817, 1818 খ্রিস্টাব্দে 17 সালে। কত সালে? 1817 সালে। এটাই যদি স্কুল সোসাইটি বলে দিত, সঙ্গে সঙ্গে উত্তরটা কি হতো? ট্রান্সফার হয়ে 1818 সালে চলে যেত। ক্যালকাটা স্কুল সোসাইটি 1818 সালে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 সালে। ক্লিয়ার আছে সবাইকে? তারপর দেখো কি বলেছে, আইএসিএস এর নিজস্ব পত্রিকাটি হলো আইএসিএস, ফুল ফর্ম কি বলা হয় এটাকে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। কি বলা হবে? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিল মহেন্দ্রলাল সরকার। কে ছিলেন? মহেন্দ্রলাল সরকার। তাহলে সেটা কোন নিজস্ব তাদের পত্রিকার নাম কি? টেক, ক্যালাইডোস্কোপ, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এশিয়াটিক রিসার্চেস। তাহলে কি উত্তর হবে? ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স হচ্ছে তাদের তাদের নিজস্ব পত্রিকা। ক্লিয়ার হয়েছে? মহেন্দ্রলাল সরকার এটা প্রতিষ্ঠা করেছিল, সবাই ভালোভাবে এটা নোট ডাউন করে নিবে। জাতীয় শিক্ষা কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেছিলেন? জাতীয় শিক্ষা, ন্যাশনাল এডুকেশনের কথা বলা হচ্ছে, ন্যাশনাল এডুকেশনের কথা বলা হচ্ছে, জাতীয় শিক্ষার কথা বলা হচ্ছে। তাহলে এটা কে উত্তর হবে? সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর না নীলমণি ঠাকুর? তাহলে কি উত্তর হবে? প্রসন্ন কুমার ঠাকুর, কারণ তিনিও জাতীয় শিক্ষা সমিতির সদস্য ছিলেন। তারপর দেখো একা নেতা কে ছিলেন? স্বামী বিদ্যানন্দ, ইন্দ্র নারায়ণ ত্রিবেদী, বাবা গরিব দাস, কল্যাণজি মেহতা। তাহলে একা আন্দোলন হবে কবে? 1921 থেকে 1922 খ্রিস্টাব্দে হবে। একা কথার অর্থ হচ্ছে কি? একা কথার অর্থ হচ্ছে একতা, একা কথার অর্থ হচ্ছে একতা। তাহলে একা আন্দোলনের নেতা কে ছিলেন? এইখানে এই হিসাবে আমাদের উত্তর হবে কি? বাবা গরিব দাস। কিন্তু অ্যাকচুয়ালি আরো একজনের নাম আমরা ভালোভাবে জানি, মাদারি পাসি। কি নাম আছে? মাদারি পাসি। তাহলে এই মাদারি পাসি একা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আর এই হিসাবে আমরা বাবা গরিব দাসকে দেখি। বাবা রামচন্দ্রের নামও আমরা পরবর্তীকালে পড়বো। তাহলে সেই নামগুলো হচ্ছে কি? আমাদের একা আন্দোলনে বিখ্যাত বিখ্যাত নেতা আছে। তারপর দেখো কি বলেছে, লাহোর কংগ্রেসের অধিবেশন বসে। লাহোর কংগ্রেসের 1926 খ্রিস্টাব্দ, 1927 খ্রিস্টাব্দ, 1928 খ্রিস্টাব্দ এবং 1929 খ্রিস্টাব্দ। তোমরা সবাই আমার সাথে উত্তর দাও যে লাহোর অধিবেশন কবে বসেছিল? লাহোর অধিবেশন বসবে কবে? 1929 খ্রিস্টাব্দে। কবে? লাহোর অধিবেশনে। এখানেই আমরা দেখবো জওহরলাল নেহরুকে পূর্ণ স্বাধীনতার ডাক দিতে। কি দেখবো এখানে? না পূর্ণ স্বাধীনতার ডাক দিচ্ছেন, পূর্ণ স্বাধীনতা। পূর্ণ স্বাধীনতার ডাক কবে দেওয়া হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবাইকে? সবাই বুঝতে পেরেছো কি বললাম? 1928 সাল কিসের জন্য বিখ্যাত? 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছে এবং অনেক রকমের ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা হচ্ছে বারদৌলি, তোমাদের পড়ানোর আসপেক্টে 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়েছে। ক্লিয়ার হয়েছে? ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টি। তাহলে কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফজলুল হক। শেরে বাঙ্গাল বলা হয় তাকে, ফজলুল হককে। ঠিক আছে, বাংলা শের বলা হয় তাকে। তাহলে ফজলুল হক কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তাদের প্রতীক চিহ্ন কি ছিল? কাস্তে, কোদাল, লাঙল, নিড়ানি। উত্তর কি হবে? লাঙল। লাঙল একটি পত্রিকাও আছে, মনে রাখবে। লাঙল পত্রিকা আমাদের ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল, এবং লাঙল একটি পত্রিকাও আছে, সেটা আমরা কাজী নজরুল ইসলামের একটা পত্রিকা আমরা সেখানে দেখব। ঠিক আছে, কাজী নজরুল ইসলামের একটি পত্রিকাও আছে, ক্রান্তি আছে, গণবাণী আছে। ঠিক আছে, লাঙল আছে। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে বিভাগ খতে, স্তম্ভ মেলানো দিয়েছে। দেখো কি বলেছে, কেস্কোগ্রাফ যন্ত্রের কথা বলেছে। তো আমরা জানি যে আমাদের বাঙালি যদি কোনো বিজ্ঞানীর কথা বলি, তাহলে আমরা কয়েকটা নাম প্রথমেই একদম ভেসে ওঠে। তার মধ্যে একটা ছিলেন জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, কে ছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু। তাহলে সেই আচার্য জগদীশ চন্দ্র বসু একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, যে যন্ত্রের নাম হচ্ছে কি? কেস্কোগ্রাফ যন্ত্র। কি উত্তর হবে? কেস্কোগ্রাফ যন্ত্র। তাহলে কে করেছেন? আচার্য জগদীশ চন্দ্র বসু করেছিলেন। ক্লিয়ার? অনারেবল কোম্পানি প্রেস।
অনারেবল কোম্পানি প্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রেসের কথা বলেছে, তাহলে এখানে প্রেসের সাথে যুক্ত ছিলেন কে? চার্লস উইলকিনসন যুক্ত ছিলেন। তারপরে যদি আমরা দেখি সোশ্যালিস্ট পার্টি বা পত্রিকা, সোশ্যালিস্ট পত্রিকা কে প্রকাশ করেছিলেন? এস এ ডাঙ্গে। ঠিক আছে, কে করেছিল? এস এ ডাঙ্গে। সিএসপিরও তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এস এ ডাঙ্গে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। তাহলে এখানে আমরা দেখে নিলাম আমাদের মোটামুটি শর্ট কোশ্চেন গুলো সমাপ্ত হয়েছে। এখানে আমাদের ম্যাপ দেওয়া হয়েছে, ম্যাপটা তোমরা নিজের মতো করে করবে, ঠিক আছে, নিজের হাতে ম্যাপটা রেডি করবে। পরীক্ষাতে তোমরা যদি নিজের ম্যাপ নিজেরা দিয়েছো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা সুন্দরভাবে উঠবে, ঠিক আছে। একটা ম্যাপ অঙ্কন করার চেষ্টা করবে সবাই। তাহলে এটা আমরা বুঝতে পারছি অনেকটাই। মিরাট কি আছে? মিরাট। তাহলে মিরাট কোন জায়গাটা আমরা দেখবো? মিরাট কোন জায়গাটা দেখবো আমরা? একদম এইখানটাই হচ্ছে কি মিরাট, দিল্লির উপরটাই, দিল্লির উপরে হচ্ছে কি মিরাট। মিরাট। ব্যারাকপুর, জানো আমাদের এটা বাংলার কথা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের এই অঞ্চলটা হচ্ছে কি ব্যারাক, ব্যারাকপুর। তারপরে কানপুর, কানপুর কোন অঞ্চলটা? এই জায়গাটা হচ্ছে কি কানপুর, ঠিক আছে? আশা করি তোমরা এই তিনটে জায়গাকে বুঝতে পেরেছো। ভারতের ম্যাপ আঁকবে, ম্যাপ অঙ্কন করে সেটাকে রেকটিফাই করবে। তারপর দেখো কত 4 নম্বরের প্রশ্ন দিয়েছে, সব 4 নম্বরের প্রশ্ন আছে। এগুলো সব 4 নম্বরের, আচ্ছা 2 নম্বরে প্রথমে, তারপর 4 নম্বরে আছে। মহাবিদ্যালয়ের প্রথম কারণ কি ছিল? ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে বাংলার ব্যাপক শিক্ষা বিস্তার সম্পর্কে নিরূপণ করো। কেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হতো? এটি একটি প্রশ্ন ভালো ব্যঙ্গ করা হতো। কেন লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়? ভারতীয় কমিউনিস্ট পার্টি 1942-এ ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করেনি। ভারত সভা কারিগরি শিক্ষা বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ এবং কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? এগুলো সব আমরা কিসে পড়বো? এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে, নোটের মাধ্যমে পড়বো, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। আর একটু বড় করে দিই। ঠিক আছে, এই সাইডটা বুঝতে পারছো, সবাইকে দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল জিজ্ঞেস করেছে। কি বলেছে? প্রত্যক্ষ কারণ কি ছিল? প্রত্যক্ষ কারণ। তাহলে আমরা যদি দেখি আমাদের 1857 মহাবিদ্রোহের দুটো কারণ আমরা দেখতে পাই। একটাকে বলা হয় প্রত্যক্ষ, আর একটাকে বলা হয় পরোক্ষ। যদিও বা আমাদের সবচেয়ে বেশি কোন কারণগুলোকে লক্ষ্য করা যায়? পরোক্ষ কারণ। ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো মানুষের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে, সেই ক্ষোভ থেকেই আমরা দেখি যে মহাবিদ্রোহের একটা সূত্রপাত ঘটছে। তাহলে মহাবিদ্রোহের সূত্রপাত ঘটছে যে কারণগুলো আছে, তার মধ্যে যেটা বারুদের একটা স্তূপ তৈরি হয়েছিল সেটাকে আগুন ধরেছিল প্রত্যক্ষ কারণ। এই প্রত্যক্ষ কারণের মধ্যে প্রথম একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার। আচ্ছা, এই এনফিল্ড রাইফেল কি জিনিস? এটি একটি বন্দুকের কার্তুজ, এইভাবে একটা বারুদ ভরা থাকে একটা ইয়েতে, বস্তার মধ্যে, মানে একটা ছোট কাগজের মধ্যে, কার্তুজের মধ্যে। তো সেটাকে দাঁতে কেটে সেটাকে ভরতে হতো বন্দুকের মধ্যে, এনফিল্ড রাইফেল। তার আগে কোন বন্দুক ব্যবহার করা হতো? ব্রাউন্সবিক। তাহলে সেই ব্রাউন্সবিক বন্দুকটাকে বন্ধ করে দিয়ে তার জায়গায় আমরা কি দেখবো? এনফিল্ড রাইফেলের ব্যবহার শুরু করবে ইংরেজরা। আর এই কার্তুজের যে টোটাটা, যেটা দাঁতে কেটে সেটা ভর্তি করতে হতো, সেটার মধ্যে আমরা জানি যে গরু এবং শূকরের চর্বি মিশানো আছে বলে রটিয়ে দেওয়া হয়, এবং সেটা ছিল, ঠিক আছে। যার ফলে আমাদের ক্ষিপ্তিত মানে ক্ষিপ্তিপ্ত ক্ষিপ্তি সরি
তাহলে আমাদের যে ভারতীয়রা ক্ষোভ একদমই কি হয়েছিল, উগড়ে দিয়েছিল কাদের প্রতি, ইংরেজ সরকারের প্রতি। ঠিক আছে, তাহলে সেই ইংরেজ সরকারের প্রতি যখন ক্ষুব্ধ হয়ে 1857 বিদ্রোহের প্রত্যহ কারণ আমরা কি দেখবো, লর্ড ক্যানিং এর শাসনকালে ইংরেজ শাসনের বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা হয়েছিল। নানা কারণে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এর মধ্যে প্রত্যহ কারণ ছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সংক্রান্ত অসন্তোষ। এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার, এনফিল্ড রাইফেলের কার্তুজের টোটা বলা হয়। মোড়কটি দাঁতে কেটে বন্দুকের মধ্যে ভর্তি হতো, রটিয়ে দেওয়া হয়েছিল যে ওই মোড়কটিতে গরু ও শূকরের চর্বি মাখানো থাকে। ফলে ধর্মচ্যুত হবার ভয়ে হিন্দু মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অসম্মত হয়। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। তারপর দেখো ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল ছাপা বই। এবার তুমি বলো যে পাণ্ডুলিপিতে হাতে লেখা বইগুলো এগুলো পড়তে অনেক সময় অসুবিধা হয়। এখন প্রিন্ট করে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ছবি সমেত সুন্দরভাবে একদম গুছিয়ে তোমাকে প্রিন্ট করে দেওয়া হলো, যাতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এই লেখাটাই যদি আমি হাতে লিখতাম তোমাদের মনে হতো না কোথায় হ্রস্বইকার দীর্ঘইকার, কোথায় কিছু প্রবলেম হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য অসুবিধা হতো। এখন কি হচ্ছে, আমি টাইপিং করে দিলাম, টাইপিং করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটি অক্ষর একদম গোছানো, একদম সিস্টেমেটিক আছে। তাহলে এইটাই তোমাদের বই আকারে যদি প্রকাশ করা হয় তাহলে পড়তে তোমাদের সুবিধা হবে। তাহলে লিপির ব্যবহার হলো সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, আর ছাপাখানার ব্যবহার হলো শিক্ষার প্রসার ও নবজাগরণের প্রধান উপাদান। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার প্রসারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। একই ধরনের অনেক বই ছাপার সুবিধার জন্য সারা দেশে একই ধরনের শিক্ষার বিস্তার সম্ভব হয়। ছাপা বইয়ের ফলে ছাত্রছাত্রীদের পড়তে বুঝতে সুবিধা হয়, দামও কম হয়। ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষার প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন ক্লিয়ার হয়েছে, 1800 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয়েছিল। আর প্রেসটা যদি বলা হয় তাহলে 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ক্লিয়ার? তারপর দেখো এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন গোল দিঘির গোলামখানা বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে কাকে বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়। তাহলে সিইউ, যেটা নিয়ে আমাদের তৎকালীন সময়ে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা উত্তাল হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে। প্রাক্তন যে উপাচার্য ছিলেন, ভারপ্রাপ্ত উপাচার্য, তাকে নিয়ে আমাদের একটা সমস্যা দেখা দিয়েছিল মানে সরকারের, তো সেটা আমরা দেখেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় হলো ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর আমলে 1857 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। গোলদিঘির গোলামখানা বলার কারণ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল গোলদিঘির কাছে। এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে ছাত্ররা মূলত সরকারি অফিস আদালতে কেরানির কাজ করত। তাই অনেকেই ব্যঙ্গ করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা। এবার গোলামখানা কেন? কারণ মূলত সরকারি অফিস আদালতেই এরা কাজ করতো। সেই সরকারি অফিস আদালতে কাজ করা মানে হচ্ছে কাদের গোলামি করা বলা হচ্ছে? কোম্পানির গোলামি করা, ইংরেজদের গোলামি করা। তার জন্য এটাকে গোলদিঘির গোলামখানা বলা হচ্ছে। কবে কেন আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল? এখানে জিজ্ঞেস করা হয়েছিল লবণ আইন দ্বারাই কেন আইন অমান্য আন্দোলন শুরু করা হয়েছে। আইন অমান্য আন্দোলন শুরু হবে কবে? 1930 খ্রিস্টাব্দে। কবে শুরু হবে এটা? 1930 খ্রিস্টাব্দে। এবারে লবণকেও কেন বাছা হলো এটা ভালো করে জানতে হবে। লবণকেই কেন বাছা হলো? লবণ হচ্ছে, আমরা কি জানি, গান্ধীজির একটা মস্তিষ্কে একটা শুভ বুদ্ধির উদয় হলো যে উনি চাইছিলেন যে আমাদের ভারতীয়দের সবার কাছে সবচেয়ে যেটা প্রয়োজনীয় বস্তু ছিল সেটা ছিল লবণ। কারণ এটা ধনী গরিব মধ্যবিত্ত সবাই এই লবণকে ব্যবহার করে। আর এই লবণের উপরে ইংরেজরা জোর করে ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যার ফলে সাধারণ মানুষ ওই লবণ কিনতে পারছিল না। আমরা কি জানি যে পান্তা ভাতেও আমরা কিন্তু লবণ ব্যবহার করি, তাই না? মানে কিছু থাকুক না থাকুক ওই লবণ দিয়ে মোটামুটি ভাত, নুন ভাত খেয়েও আমরা বেঁচে থাকতে পারি। কিন্তু যদি সাদা ভাতটাকে এমনি বিনা স্বাদের, তাহলে এটা খাওয়া খারাপ লাগে। তো যার জন্য তিনি যেটা বেছেছিলেন সেটা হচ্ছে কি লবণ। 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল এই আন্দোলনের সূচনা হয়। লবণ তৈরি ও বিক্রি করাকে ব্রিটিশ সরকার নিজেদের একচেটে ব্যবসায় পরিণত করে স্থানীয়ভাবে লবণ তৈরি নিষিদ্ধ করে দেয় ও লবণের উপর কর আরোপ করে। ক্লিয়ার হয়েছে? তারপর দেখো কি বলেছে। ভারত ছাড়ো আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টি দূরে ছিল কেন? কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়, রাশিয়ার তাসখন্দে। সেটা ভারতকে প্রতিষ্ঠা করেছে। ভারতে কবে প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে। এটি 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হবে, কানপুরেই প্রতিষ্ঠিত হবে। ক্লিয়ার হয়েছে?
ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন একটি বিশেষ স্থান অধিকার করে আছে, কিন্তু কংগ্রেস পরিচালিত এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে ভারতীয় কমিউনিস্ট পার্টি যোগদান করেনি। আন্দোলন থেকে দূরে থাকার কারণ হচ্ছে কি? ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকার কারণ হচ্ছে কি? আন্তর্জাতিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে। সোভিয়েত রাশিয়া ছিল কমিউনিস্ট রাষ্ট্র এবং ব্রিটেনের মিত্রপক্ষ। ফলে ভারতের কমিউনিস্ট পার্টি সোভিয়েত রাশিয়া ও ব্রিটেনের পক্ষ অবলম্বন করায় ইংল্যান্ড বিরোধী কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলনকে সমর্থন করতে পারেনি। আভ্যন্তরীণ ব্যাপার হচ্ছে, তাছাড়া 1934 খ্রিস্টাব্দ থেকে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, ফলে এই দলের নেতা কর্মীদের আত্মগোপন করায় আন্দোলনে যোগ দিতে পারেনি, কারণ এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল 1934 খ্রিস্টাব্দ থেকেই ইংল্যান্ডের দ্বারাই, মানে ব্রিটিশদের দ্বারা এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো কি বলেছে, আমরা একটা টিকা লিখতে বলেছে, সেটা হচ্ছে ভারত সভার টিকা, 4 নম্বরের প্রশ্ন। ভারত সভা, আচ্ছা ভারত সভা আমাদের যদি জানতে হয় তার আগে আমরা কি জানি যে 19 শতকে অনেকগুলো সভা সমিতি গড়ে উঠেছিল, যার জন্য 19 শতকে আমরা সভা সমিতির যুগ বলেছি। আর বলেছেন কে? অনিল শীল বলেছিলেন এটা। কেন বলেছিলেন? কারণ অনেকগুলো সেই সময় সভা সমিতি গড়ে উঠেছিল, তার মধ্যে একটি সভা ছিল ভারত সভা। এই ভারত সভা কবে প্রতিষ্ঠিত হবে? এই ভারত সভা প্রতিষ্ঠিত হবে 1876 খ্রিস্টাব্দে। তাহলে সেই 1876 খ্রিস্টাব্দে আমরা যদি দেখি যে ভারত সভা প্রতিষ্ঠা হচ্ছে কোথায় হচ্ছে? কলকাতার অ্যালবার্ট হলে। কলকাতার অ্যালবার্ট হলে। তাহলে সেই কলকাতার অ্যালবার্ট হলে যেটা প্রতিষ্ঠা হচ্ছে 26শে জুলাই, তারিখটা হচ্ছে কি? 26শে জুলাই। তাহলে 26শে জুলাই এটি প্রতিষ্ঠিত হচ্ছে। আর প্রতিষ্ঠার ফলে কি হচ্ছে? ভারতে এতদিন আগে আমরা দেখেছি আঞ্চলিকভাবে সভা সমিতি গড়ে উঠেছিল, বঙ্গবাসা জমিদার সভা, মাদ্রাজ মহাজন সভা, ঠিক আছে? তাহলে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এগুলো সব হচ্ছে কি একটা আঞ্চলিকভাবে গড়ে উঠেছিল। কিন্তু এই প্রথমবার আমরা কি দেখবো যে ভারত সভা মানে গোটা ভারতের আসপেক্টে একটি সভা প্রতিষ্ঠা হচ্ছে। আর সেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? আমাদেরই ভারতীয় একজন ব্যক্তি, যার নাম ছিল আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা বলি বাংলার মুকুটহীন রাজা বলা হয়। কি বলা হয়? বাংলার মুকুটহীন রাজা বলা হয়। তিনি যে পত্রিকাটা প্রকাশ করেছিল তাকে, সেটা হচ্ছে দ্য বেঙ্গলি পত্রিকা। তিনি তাকে আবার সারেন্ডার নট বলা হতো, তাকে আবার সারেন্ডার নট বলা হয়, তাকে আবার রাষ্ট্রগুরু বলা হয়, ভারতের রাষ্ট্রগুরু বলা হয়। তাহলে এত কিছু বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারই প্রচেষ্টায় তিনি একজন আইসিএস অফিসার ছিলেন, আইপিএস অফিসার, আইএস অফিসার ছিলেন, তাই না? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সে কাজ ছেড়ে দিয়ে এসে ভারতের সভা সমিতি, ভারতের স্বাধীনতার জন্য তিনি একটা সভা প্রতিষ্ঠা করেছিলেন। এর সাহায্য করেছিলেন কে কে? একে সাহায্য করেছিলেন হচ্ছে, ইনাকে সাহায্য করেছিলেন হচ্ছে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, ক্লিয়ার হয়েছে, এবং রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ক্লিয়ার হয়েছে। তারা জনমত গঠন করতে পেরেছিলেন। ভারত সভা প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে দেশের শক্তিশালী জনমত গঠন করা। সুরেন্দ্রনাথ সিভিল সার্ভিস পরীক্ষায় দেশীয় ভাষা, সংবাদপত্র আইন, অস্ত্র আইন, ইলবার্ট বিল প্রভৃতি বিষয়ে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে জনমত গঠন করে। রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল অর্থবহ রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা। জাতীয়তাবাদী নেতারা উপলব্ধি করেছিলেন যে রাজনৈতিক সংগঠন ছাড়া ভারতীয়দের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়, তাই তারা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। ধর্ম বর্ণের ঊর্ধ্বে ঐক্য প্রতিষ্ঠা করা। ভারত সভা জাতি, ধর্ম, বর্ণ, সংকীর্ণ প্রাদেশিকতা দূর করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। সুরেন্দ্রনাথ সমগ্র ভারত ভ্রমণ করে লখনৌ, মিরাট, লাহোর প্রভৃতি অঞ্চলে ভারত সভা শাখা প্রতিষ্ঠা করেছিলেন। জনগণকে গণ আন্দোলনে সামিল করা ভারত সভার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। ব্রিটিশ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ভারতীয়দের গণ আন্দোলন সামিল করা। এই সভার সদস্যরা গণ আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসন ব্যবস্থা সংশোধন আনতে চেয়েছিল। তাহলে অতএব এইগুলো, তাহলে কিসের বিরোধিতা করেছিলেন? তিনি বিরোধিতা করেছিলেন আমাদের হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, যেটা লর্ড লিটন এনেছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলা হয়, মানে দেশীয় ভাষায় মানে বাংলা ভাষাতে বা কোনো আঞ্চলিক ভাষাতে সংবাদপত্র পেশ করতে পারবে না। অস্ত্র আইনে আনা হয়েছিল 1878 সালে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনে আনা হয়েছিল 1876 সালে লর্ড নর্থব্রুকের দ্বারাই, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? এতগুলো আইন নিয়ে আসা হয়েছিল যেগুলো বিরোধিতা করেছিলেন ভারত সভা, এবং ইলবার্ট বিলের সমর্থন করেছিল 1883 সালে। আমরা দেখব যে লর্ড কটনি ইলবার্ট, তিনি লর্ড রিপনের আইন সচিব ছিলেন। তাকে ভারতীয় বিচার ব্যবস্থার জন্য একটি আইন বানাতে বলা হয়েছিল, যাতে ভারতীয়রাও ইংরেজদের বিচার করতে পারে। তো সেই হিসাবে আমরা কি দেখব? একটা আইন বানানো হয়েছিল, কিন্তু সেটা ইংরেজরা মানতে অস্বীকার করে। আর এটারই সমর্থনে আমরা দেখেছি যে ইলবার্ট বিল ভারতে সমর্থন জানিয়েছিল ভারত সভা। তারপর দেখো কি বলেছে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, কারণ কারিগরি শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ একই কোশ্চেন।
তাহলে 19 শতকে বাংলায় প্রতিষ্ঠিত বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজ। বিজ্ঞান কলেজ বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার অনুকূল পরিবেশ তৈরি করেছিল। প্রতিষ্ঠাতা কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 খ্রিস্টাব্দের 27 মার্চ। এই কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1914 সাল, ভালো সাল। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বাংলা ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। এই সময় স্বদেশী বিজ্ঞান চর্চা প্রসারের উদ্যোগ নেওয়া হয়। স্বদেশী আন্দোলনের সময় বিশিষ্ট শিক্ষাবিদ স্যার তারকনাথ পালিত ও স্যার রাসবিহারী ঘোষ শিক্ষা প্রতিষ্ঠা গঠনে উদ্যোগী হন। তারা 37.5 লক্ষ টাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। তাদের আর্থিক সহায়তায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে তারকনাথ পালিত এবং রাসবিহারী ঘোষ ওরা হচ্ছে টাকা এবং জমি দান করেছিলেন। কলকাতা বিজ্ঞান কলেজে পদার্থবিদ্যা শেখানো হয়, রসায়ন বিদ্যা শেখানো হয়, গণিত শেখানো হয়, উদ্ভিদ বিদ্যা শেখানো হয়, প্রাণীবিদ্যা, বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। এই কলেজের পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চন্দ্রশেখর, ভিক্টর রমন, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। ভারতে বিজ্ঞান শিক্ষার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজের নাম স্মরণীয় হয়ে আছেন। পরবর্তীকালে ভারতে যে বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটেছে, কলকাতা বিজ্ঞান কলেজ ছিল তার অন্যতম পথ প্রদর্শক। কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেসের নেতাদের দৃষ্টিভঙ্গি কি ছিল? কৃষক আন্দোলন সম্পর্কে দেখো, আমাদের কংগ্রেসের নেতারা কৃষক আন্দোলন মানে যে যদি আমরা দেখি 1900 থেকে 1947 মধ্যে অনেকগুলো কৃষক আন্দোলন আমাদের এখানে লক্ষ্য করা যাবে। তাহলে সেখানে কংগ্রেস পার্টি কি রকম ভূমিকা গ্রহণ করেছিল সেগুলোকে আমাকে দেখতে হবে। সোভিয়েত ইউনিয়ন বলশেভিক বিপ্লবের পর থেকে ভারতে কৃষক আন্দোলনের সন্নিষ্ঠ খাতে বইতে শুরু করলেও কংগ্রেস দীর্ঘ সময় ধরে কৃষক আন্দোলনে আগ্রহী ছিল না, কারণ ওরা হচ্ছে যেটা প্রয়োজনীয় ছিল সেটার দিকে বেশি ঝোঁক ছিল। এই প্রেক্ষাপটে কমিউনিস্টরা কৃষকদের পাশে দাঁড়ালে সারা দেশে কৃষকদের মধ্যে বামপন্থীদের প্রভাব বৃদ্ধি পায়। আমরা জানি যে বামপন্থীদের মূল আদর্শ ছিল কৃষক এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করা, তাই না? তাহলে সেই কৃষক আন্দোলন সময় কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি 1936 খ্রিস্টাব্দে স্টেট পিপলস কনফারেন্স এর অধিবেশনে জওহরলাল নেহরু ভূমি সম্বন্ধীয় দাবি দাবা নিয়ে এক কর্মসূচি গ্রহণ করেন। এছাড়াও এই বছরই তৈরি হয় কিষাণ সভা। এই যে সর্বভারতীয় কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে, অল ইন্ডিয়ান কিষাণ সভা। ফলে ভূমি সংস্কার সহ নানা দিকে কৃষক স্বার্থে কাজ শুরু হয়। স্বদেশী যুগ যদি আমরা দেখি, আদি পর্বে বা নরমপন্থীদের সময় 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে অধিকাংশ নেতাই বড় বড় জমিদার হওয়ায় স্বাভাবিকভাবে তারা কৃষকদের স্বার্থ নিয়ে মাথা ঘামায়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একই ধারা বজায় ছিল, ফলে কৃষক সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণ এই আন্দোলনে দেখা যায়নি। কৃষকদের অধিকাংশ ক্ষেত্রেই বয়কট ও নিষ্ক্রিয় প্রতিরোধ এর মতো সংগ্রামী কৌশলে যোগদান করেনি। গান্ধীজি কংগ্রেস যোগদানের পরেও অবস্থার উন্নতি হয়নি। কৃষক শ্রমিকদের জাতীয় আন্দোলনের মূল স্রোতে টেনে আনার কোনো কর্মসূচি তার ছিল না। চম্পারণ ও খেদা সত্যাগ্রহে তিনি আঞ্চলিকভাবে কৃষক সম্প্রদায়ের দাবি দাবা নিয়ে আন্দোলন করলেও সর্বভারতীয় কৃষক সমস্যা নিয়ে তিনি তেমন উৎসাহী ছিলেন না, কেননা তিনিও জমিদার শ্রেণীর বিরোধিতা করতে চাননি। ক্লিয়ার হয়েছে? গান্ধীজির কথাও এখানে বলা হয়েছে। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বড় সংখ্যায় যোগ দিলেও কংগ্রেস সেই শক্তিকে সংযত করে রাখতে উদ্যোগী হয়নি। তাহলে ভারত ছাড়ো আন্দোলন 1942 ভারত ছাড়ো আন্দোলনের বিদ্রোহে কৃষকদের সাধারণ জমিদার বিরোধী সংগ্রামে লিপ্ত হয়নি। মানে কৃষকরা পুরাপুরি ভারত ছাড়ো আন্দোলন থেকে বিরত ছিল, কারণ ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকদের স্বার্থের কথা বলা হয়নি। তাদের বিরোধিতার লক্ষ্য ছিল ব্রিটিশ সরকার। কোন নির্দিষ্ট পরিকল্পনা কর্মসূচি না থাকায় সত্ত্বেও কৃষক সম্প্রদায় নিজেদের মতো করে আন্দোলন চালিয়ে যায়। তো কংগ্রেসী নেতৃত্বের এই দীর্ঘ উপেক্ষার পরিপ্রেক্ষিতে কিষাণ সভা গঠিত হয়। এর প্রতিষ্ঠার ফল থেকেই কৃষক আন্দোলন জঙ্গি আন্দোলন গড়িয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস সমাজতন্ত্রী দল কিষাণ সভার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে। এরপর থেকে কিষাণ সভা ও কৃষক আন্দোলন সম্পূর্ণভাবে কমিউনিস্ট নিয়ন্ত্রণাধীন হয়ে পড়েছিল। তাহলে কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে, অল ইন্ডিয়া কিষাণ সভা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা দেখি যে এখানে আমরা কিষাণ সভার যে বিষয়টা বা কৃষকদের যে স্বার্থ, সেই স্বার্থের কথা কংগ্রেস অনেক সময় বলেনি, কারণ তারা সবসময় জমিদারদেরকে বা উচ্চবিত্তদেরকে খুশি করার চেষ্টা করতেন, যার জন্য আমরা কি দেখলাম যে কৃষকরা তাদের বিভিন্ন আন্দোলন থেকে দূরে সরে থাকতো। ঠিক আছে? কারণ কৃষকদের স্বার্থের কথা যদি একটু বলতো, কারণ স্বার্থের বলতে কি কথা বলবে? ট্যাক্স কমানোর কথা বলবে,
বা কোনো সময় দুর্ভিক্ষ এসে গেলে সেগুলো মুকুব করার কথা বলবে ট্যাক্সটা। এইটুকুই তো তারা চায়। জমি সংরক্ষণের কথা বলবে, কৃষকদেরকে জমি দান করার কথা বলবে। এগুলো নিয়ে একটু যদি বলা হতো তাহলে হয়তো কৃষকরা এই আন্দোলনগুলোই কংগ্রেসের সমর্থনে থাকতো। ক্লিয়ার হয়েছে সবাইকে? তাহলে এতদূর আজকে আশা করি সবাই বুঝতে পেরেছো। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো ধন্যবাদ।